এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর ৯৭ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৯৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিজে করি। দেখো, ১ নম্বর প্রশ্নটা আমরা যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো, ভগ্নাংশগুলো লিখি। দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ভগ্নাংশের লব এবং হর দেওয়া রয়েছে। তাহলে এই লব এবং হরগুলোকে ব্যবহার করে আমাদের ভগ্নাংশ লিখতে বলা হয়েছে, মানে ভগ্নাংশ তৈরি করতে বলা হয়েছে। দেখো, আমরা যদি ১ নম্বর প্রশ্নটা লক্ষ্য করি, এখানে ১ নম্বরে বলা হয়েছে লব ৭ এবং হর ১৩। তাহলে এখানে এই যে লব এবং হর দেওয়া রয়েছে, এই দুটিকে ব্যবহার করে আমাদের কিন্তু একটি ভগ্নাংশ তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা ১ নম্বর প্রশ্নটির সমাধান কিভাবে করে করতে পারি? আমরা ১ নম্বর দিয়ে লিখব হচ্ছে, আমরা ১ নম্বর দিয়ে আমরা যে কাজটি করব, শুরুতে হচ্ছে একটি দাগ দেব বা ভাগ চিহ্ন দেব। কারণ আমরা জানি যে একটি ভগ্নাংশের কিন্তু দুটি অংশ থাকে, তাই না? একটি অংশ থাকে উপরে এবং একটি অংশ থাকে নিচে। তো বন্ধুরা, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে যে উপরের অংশকে কি বলে এবং নিচের অংশকে কি বলে। আমরা জানি যে একটি ভগ্নাংশের উপরে যে অংশটি থাকে বা উপরে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় হচ্ছে লব, তাই না? তাকে বলা হয় লব। এবং নিচে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় হর। আমরা কিন্তু এর আগেও এটি কয়েকবার শিখেছি, তাই না? উপরে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় লব এবং নিচে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় হর। এখন বইতে আমাদের ১ নম্বরে বলা হয়েছে, এখানে ১ নম্বরে বলা হয়েছে লব ৭ এবং হর ১৩। তাহলে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে লব ৭, তার মানে লব হচ্ছে কোথায় থাকে? উপরে থাকে লব, তাই না? তাহলে আমাদের কিন্তু বলা হয়েছে যে লব ৭, তার মানে আমরা এই লবের ঘরে মানে উপরে হচ্ছে লিখে দেব ৭ এবং হর দেওয়া রয়েছে কত? আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে হর ১৩। তার মানে এই যে হরের ঘর বা নিচে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় হর। আমাদের হর দেওয়া রয়েছে কত? যেহেতু ১৩ দেওয়া রয়েছে, আমরা এই জন্য এর নিচে লিখে দিব ১৩। তাহলে আমাদের লব হয়ে গেল ৭ এবং হর হয়ে গেল ১৩। তার মানে আমরা কিন্তু ১ নম্বর প্রশ্নের সমাধান করে ফেলেছি। এটিই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? এইভাবে করে বাকি প্রশ্নের সমাধানগুলোও কিন্তু আমরা বের করে ফেলবো। দেখো, এবারে যদি আমরা ২ নাম্বার দিই, আমরা কি করব? ২ নাম্বার দিলাম। ২ নাম্বার দিয়ে ঠিক একই রকমভাবে আমরা মাঝখানে একটি ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দিলাম। এখন দেখো, আমরা যদি বইতে লক্ষ্য করি, এখানে ২ নাম্বারে বলা হয়েছে, এখানে বলা হয়েছে কি? হর ১১। আগে কিন্তু আমাদের প্রথমে লবের কথা বলা হয়েছিল, তাই না? এবার ২ নাম্বারে কিন্তু আগে আমাদের হর দেওয়া রয়েছে। তাহলে হর দেওয়া রয়েছে কত? হর ১১ এবং লব ৭। আচ্ছা, যেহেতু হর ১১ দেওয়া রয়েছে, আমরা হরের ঘরে কত লিখব? ১১ লিখব। আমরা জানি হর কোথায় থাকে? হর থাকে হচ্ছে নিচে, তাই না বন্ধুরা? তাহলে এই হরের ঘরে আমরা লিখে দিব ১১ এবং লব কত রয়েছে ২ নম্বরে? দেখো, ২ নম্বরে লব রয়েছে হচ্ছে ৭। তার মানে লব অর্থাৎ উপরে, উপরে যেহেতু লব থাকে এজন্য উপরে আমরা লিখে দিব ৭। তাহলে কিন্তু ২ নাম্বার সমাধানটাও আমাদের খুব সহজেই হয়ে গেল। এরপরে দেখো, আমরা যদি এবারে ৩ নাম্বার অঙ্কে চলে যাই, আমরা ৩ নাম্বার দিয়ে কি করব? ঠিক একই রকমভাবে একটি দাগ দিব বা একটি ভাগ চিহ্ন দিব। একটি ভাগ চিহ্ন দিলাম। এখন দেখো, ৩ নম্বরে আমাদেরকে বলা হয়েছে লব ৯, অর্থাৎ লব থাকে কোথায়? আমরা জানি লব থাকে হচ্ছে উপরে, তাই না? দেখো, এই লব কিন্তু উপরে থাকে, তাই না বন্ধুরা? তাহলে এই লব আমাদের বলা হয়েছে কত? লব বলা হয়েছে ৯ ৩ নম্বরে। দেখো, এই জন্য আমরা কি করব? এই উপরে লবের ঘরে লিখে দেব ৯ এবং ৩ নম্বরে আমাদের হর কত বলা হয়েছে? হর হচ্ছে ১৭। তার মানে যেহেতু হর নিচে থাকে, এই নিচে এসে আমরা হরের ঘরে লিখে দিব ১৭। দেখো, আমাদের কিন্তু এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে ৪ নাম্বার দিয়ে আমরা লিখব হচ্ছে, দেখো ৪ নাম্বার দিয়ে আমরা শুরুতে একটি ভাগ চিহ্ন দিলাম। এখন ৪ নাম্বার আমাদের কি বলা হয়েছে প্রশ্নে? আমরা দেখতে পাচ্ছি ৪ নাম্বারে বলা হয়েছে হর ১২, তাই না? আচ্ছা, হর যেহেতু ১২ রয়েছে, হর কোথায় থাকে? আমরা জানি হর থাকে নিচে। এই দেখো, হর কিন্তু নিচে থাকে। তাহলে
আমরা হরের ঘরে কত লিখব? যেহেতু বলা হয়েছে হর 12, এজন্য আমরা এই হরের ঘরে লিখে দিব 12। এবং 4 নম্বরে লব কত রয়েছে? দেখো 4 নম্বরে লব রয়েছে হচ্ছে 5। তার মানে আমরা এই উপরে লবের ঘরে লিখে দেব হচ্ছে কত? 5। দেখো খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, বন্ধুরা আমরা যদি এবারে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে চিত্র দেখি ও দাগ টেনে মিল করি। দেখো আমরা কিন্তু নিচে একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বলা হয়েছে এই চিত্রটি আমরা যেন দেখি এবং দাগ টেনে মিল করি। আমরা কিসের সাথে মিল করব? এই দেখো এই চিত্রের এই পাশে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি বা কিছু ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং এই পাশে কিন্তু আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই চিত্রের সাথে এই লেখাকে আমাদের দাগ টেনে টেনে মিল করতে হবে। আচ্ছা আমরা মিলটা কিভাবে করে করব? যেমন দেখো আমরা যদি একদম শুরুতে লক্ষ্য করি, এই পাশে এখানে শুরুতে আমাদের যে ভগ্নাংশটি দেওয়া রয়েছে এটি হচ্ছে কত? 4/3। তাহলে এই 4/3 দ্বারা কি বোঝায়? যেহেতু নিচে 4 রয়েছে, এই 4 দ্বারা বোঝানো হয় হচ্ছে এইখানে যতগুলো চিত্র রয়েছে এর মধ্যে একটি চিত্র রয়েছে যে চিত্রটিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো আমরা যদি প্রথম চিত্রটি লক্ষ্য করি, এটিকে কতটি ভাগে ভাগ করা হয়েছে? দেখো 1 2 3 4 5, এটিকে কিন্তু 5টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে তোমরা দেখো তো যে এখানে 4টি ভাগে ভাগ করা হয়েছে কোন চিত্রটিকে? এটিকে বেশি ভাগ করা হয়েছে, এটিকে 4-এর বেশি ভাগ করা হয়েছে। এটিকে দেখো যদি আমরা লক্ষ্য করি, এখানে ভাগ করা হয়েছে 1 2 3 4, এই চিত্রটিকে কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? এখন এই যে 4-এর উপরে আমরা 3 দেখতে পাচ্ছি, এই 3 দ্বারা কি বোঝানো হয়? এই 3 দ্বারা বোঝানো হচ্ছে 4 ভাগের মধ্যে 3 ভাগকে রং করা হয়েছে। এখন এই যে 4টি ভাগ করা রয়েছে, এই 4 ভাগের মধ্যে কয় ভাগকে রং করা হয়েছে আমরা দেখি তো। দেখো 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ভাগের মধ্যে 3 ভাগকে কিন্তু রং করা হয়েছে, তাই না? তাহলে এই যে ভগ্নাংশটি এর সাথে কোন চিত্রটি মিলে? এটির সাথে কিন্তু এই চিত্রটি মিলে যায়, তাই না? আমাদের এটিকে কিন্তু মিল করতে হবে। হ্যাঁ, মিল করে আমাদের দাগ টানতে হবে। তার মানে আমরা এবারে কি করব? এটির সাথে আমরা এই চিত্রটিকে দাগ টেনে মিলিয়ে দিব। এই দেখো আমরা একটি তীর চিহ্ন দিয়ে এটিকে মিলিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা কি পেয়েছি? কত ভাগের কত ভাগ? 4 ভাগের 3 ভাগ। এখানে রং করা রয়েছে 4 ভাগের 3 ভাগ। এখন ঠিক এই কথাটি এই পাশে আমাদের কথায় লেখা রয়েছে। দেখো তো কোথায় লেখা রয়েছে? 4 ভাগের 3 ভাগ। আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 2 ভাগ, এটি হবে না। 5 ভাগের 3 ভাগ, এটিও হচ্ছে না। 6 ভাগের 1 ভাগ, এটিও হচ্ছে না। 5 ভাগের 1 ভাগ, এটিও হচ্ছে না। 4 ভাগের 3 ভাগ। আমাদের কিন্তু এইখানে বলা হয়েছে 4 ভাগের 3 ভাগ। তার মানে এই চিত্রটির সাথে আমাদের মিলে যাচ্ছে কোনটা? এই শেষের লাইনটি, তাই না? 4 ভাগের 3 ভাগ। এখন আমরা কি করব? এই পাশে এসে এই চিত্রটির সাথে এই যে কথাটি রয়েছে এই কথাটিকে আমরা দাগ টেনে মিল করে দিব। দেখো আমাদের কাজ কিন্তু হয়ে গেল। খুবই সহজ একটি অঙ্ক কিন্তু বন্ধুরা। এরপরে দেখো আমরা যদি এবারে নিচের যে ভগ্নাংশটি রয়েছে এটিকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 5/1। অর্থাৎ এবারে এই 5/1 দ্বারা আমরা কি বুঝি? 5 ভাগের 1 ভাগ। তার মানে এইখানে এমন একটি চিত্র রয়েছে যে চিত্রে 5 ভাগের 1 ভাগকে রং করা হয়েছে। তাহলে এই চিত্রটি কোথায়? দেখো আমাদের কিন্তু এখানে আগে থেকেই তীর চিহ্ন দিয়ে এখানে দেখানো হয়েছে। এই চিত্রটি হচ্ছে এই চিত্রটি, তাই না? এখানে মোট ভাগ রয়েছে কতটি? 1 2 3 4 5টি ভাগ রয়েছে। এখন এই 5 ভাগের মধ্যে মোট রং করা রয়েছে কতটি ভাগ? আমরা দেখতে পাচ্ছি 1 ভাগ। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? 5 ভাগের 1 ভাগ। দেখো এখানে কিন্তু সেই একই কথাটি বলা হয়েছে, 5 ভাগের 1 ভাগ। এখন এই 5 ভাগের 1 ভাগ এইখানে কোথায় লেখা রয়েছে? দেখো এই যে লেখা রয়েছে 5 ভাগের 1 ভাগ। এই জন্য কী করা হয়েছে? এই চিত্রটির সাথে এই কথাটিকে দাগ টেনে মিল করা হয়েছে। আমরা কিন্তু এটি আগে থেকেই দেখতে পাচ্ছি। তারপরে দেখো আমরা যদি এরপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ এখানে এমন একটি চিত্র রয়েছে যে চিত্রে 3 ভাগের 2 ভাগকে রং করা হয়েছে। তাহলে তোমরা ঝটপট করে খুঁজে বের করো তো সে চিত্রটি কোথায়। দেখো আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 2 ভাগ,
এখানে কিন্তু 3 ভাগের বেশি রয়েছে, এখানেও 3 ভাগের বেশি রয়েছে, এটিও 3 ভাগের বেশি, এটিও 3 ভাগের বেশি, এটিকে কিন্তু 3 ভাগ করা হয়েছে। দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে 3 ভাগের মধ্যে মোট রং করা হয়েছে কতটি ভাগকে? 1 ভাগ 2 ভাগ, অর্থাৎ 3 ভাগের 2 ভাগ কিন্তু এখানে রং করে রয়েছে, তাই না? তাহলে এই 3-এর 2 এটির সাথে মিলে কোনটা? এই শেষের চিত্রটি কিন্তু মিলে। এজন্য আমরা কি করব? এটির সাথে এই শেষের চিত্রটিকে একটি দাগ দিয়ে মিলিয়ে দিব। এরপরে দেখো এই যে 3 ভাগের 2 ভাগ রয়েছে, এই 3 ভাগের 2 ভাগ এই পাশে কোথায় লেখা রয়েছে? আমরা দেখো একদম শুরুতে যদি লক্ষ্য করে এখানে বলা হয়েছে 3 ভাগের 2 ভাগ। আচ্ছা, তাহলে আমাদের এই শুরুতেই কিন্তু মিলে যাচ্ছে, তাই না বন্ধুরা? যেহেতু এটির সাথে মিলে যাচ্ছে, এজন্য আমরা কি করব? এই চিত্রটি থেকে দাগ টেনে আমরা এই কথাটির সাথে মিলিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এবারে আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6 ভাগের 1 ভাগ। তার মানে এবারে 6 ভাগের 1 ভাগকে রং করা রয়েছে কোথায়? দেখো এটিকে কয় ভাগ করা হয়েছে? 1 2 3 4 5, 5 ভাগ যেহেতু করা হয়েছে তার মানে এটি আমাদের হবে না। এরপরে এই চিত্রটি লক্ষ্য করি, দেখো 1 2 3 4 5 6, হ্যাঁ এইখানে কিন্তু 6 ভাগ রয়েছে। 6 ভাগের মধ্যে রং করে রয়েছে কত ভাগ? আমরা দেখতে পাচ্ছি 1 ভাগ কিন্তু রং করে রয়েছে। তার মানে এটিকে আমরা বলতে পারি 6 ভাগের 1 ভাগ। তাহলে এর সাথে মিলে যাচ্ছে যেহেতু এই চিত্রটি, এজন্য আমরা কি করব? এইখান থেকে দাগ টেনে ওর সাথে মিলিয়ে দিব। এখন 6 ভাগের 1 ভাগ এইখানে কোথায় লেখা রয়েছে? দেখো 6 ভাগের 1 ভাগ কোথায় লেখা রয়েছে? এই যে দেখো লেখা রয়েছে 6 ভাগের 1 ভাগ। তার মানে আমরা এবারে কি করব? এটির সাথে এই 6 ভাগের 1 ভাগকে মিলিয়ে দিব। আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এরপর দেখো আমাদের এখানে আরও একটি ভগ্নাংশ রয়েছে। এখানে বলা হয়েছে 5-এর 3, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ। আমরা শুরুতেই যদি লক্ষ্য করি, দেখো এখানে মোট কতটি ঘর রয়েছে? 1 2 3 4 5। তাহলে 5টি ঘরের মধ্যে রং করা রয়েছে কতটি ঘর? 1 2 3টি ঘর। যেহেতু 3টি ঘর রং করা রয়েছে, তাহলে আমরা এটিকে কি বলতে পারি? 5 ভাগের 3 ভাগ, তাই না? তাহলে এটির সাথে কিন্তু এই প্রথম চিত্রটি মিলে যাচ্ছে। এই জন্য আমরা কি করব? এটির সাথে আমরা এই প্রথম চিত্রটিকে দাগ টেনে মিলিয়ে দিব। তাহলে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি 5 ভাগের 3 ভাগ, তাহলে এখানে কোথায় 5 ভাগের 3 ভাগ রয়েছে? এই যে দেখো এই একটি কথাই যেহেতু এখানে বাদ রয়েছে, এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 ভাগের 3 ভাগ। তাহলে এই চিত্রটির সাথে আমরা এটিকে কি করব? দাগ টেনে এবং একটি তীর দিয়ে আমরা মিলিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের এই 2 নম্বরের প্রতিটি অঙ্কের সমাধান করা হয়ে গেল। আমরা কিন্তু খুবই সহজে এটিকেও সমাধান করে ফেললাম, তাই না বন্ধুরা? এরপরে দেখো যদি আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। দেখো আমাদের বলা হয়েছে যে নিচের যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে, যে কিছু ভগ্নাংশ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। তার মানে এই একটি ভগ্নাংশের জন্য আমরা কি করব? 3টি করে, 1টি 2টি 3টি, এই 3টি করে কিন্তু সমতুল ভগ্নাংশ লিখতে বলা হয়েছে। এখন সমতুল ভগ্নাংশ আমরা যদি লিখতে যাই, তাহলে কিন্তু আগে আমাদের জানতে হবে যে সমতুল ভগ্নাংশটা কি, তাই না? আমরা যদি জানি তাহলে তো আমরা অবশ্যই সমতুল ভগ্নাংশ লিখতে পারবো, আর যদি না জানি তাহলে কি লিখতে পারবো? পারবো না, তাই না বন্ধুরা? তাহলে এবারে চলো আমরা জেনে আসি যে সমতুল ভগ্নাংশটা আসলে কি। এই যে সমতুল কথাটা আমরা দেখতে পাচ্ছি, এই সমতুল কথার মানে হচ্ছে সমতুল্য বা একই সমান। তাহলে সমতুল ভগ্নাংশ মানে কি? সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে একই সমান যে ভগ্নাংশ, হ্যাঁ তাকেই বলা হয় সমতুল ভগ্নাংশ। একই সমান বলতে আমরা কি বুঝি? যেমন দেখো এইখানে প্রথম যে ভগ্নাংশটি রয়েছে, এখানে কি বলা রয়েছে? 2-এর 1, তাই না? তাহলে এই 2-এর 1 এই যে ভগ্নাংশটি রয়েছে, এর সমান আর কোন ভগ্নাংশ রয়েছে? এর সমান যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলোকেই বলা হয় হচ্ছে সমতুল ভগ্নাংশ। দেখো এটিকে যদি আরেকটু সুন্দরভাবে আমরা বুঝতে চাই, চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে এটিকে একটু বোঝার চেষ্টা করি। বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে আমরা একটি চকলেট কিনলাম, হ্যাঁ আমরা ধরে নিচ্ছি যে এটি একটি চকলেটের প্যাকেট, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি যে এটি একটি চকলেটের প্যাকেট, ঠিক আছে? আমরা এই যে চকলেটটি কিনেছি, এই চকলেটটিকে যদি আমরা মাঝ বরাবর একটি ভাগ করি, হ্যাঁ তাহলে এখানে আমাদের মোট কতটি ভাগ হলো? আমরা দেখতে পাচ্ছি একটি ভাগ, দুটি ভাগ, তাই না? তাহলে এই যে একটি ভাগ, ধরো এই দুটি ভাগের মধ্যে
আমি তোমাদেরকে একটি ভাগ দিলাম, ধরো এই ভাগটি তোমাদেরকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই ভাগকে তোমরা কি বলবে, বা তোমাদেরকে যদি এবারে বলা হয় যে তোমরা এই চকলেটের কত ভাগ পেয়েছো, তাহলে তোমরা কি বলবে? তোমরা নিশ্চয়ই বলবে 2 ভাগের 1 ভাগ আমরা পেয়েছি, তাই না? তাহলে 2 ভাগের 1 ভাগকে আমরা কিভাবে করে লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে নিচে 2 এবং উপরে 1, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ, তাই না বন্ধুরা? এখন দেখো, এই যে 2 ভাগের 1 ভাগ তোমরা পেয়েছো, এই 1 ভাগকে কি তোমরা অর্ধেক বললে কি সেটি ভুল হবে? যদি বলো যে আমরা অর্ধেক পেয়েছি, তাহলে কিন্তু এটি ভুল হবে না, তাই না বন্ধুরা? কারণ এই 2 ভাগের 1 ভাগ দ্বারা কিন্তু চকলেটের অর্ধেককেই বোঝানো হয়, তাই না? তাহলে আমরা এটিকে 2 ভাগের 1 ভাগ বলতে পারি, বা আরেকটি কি বলতে পারি? আরেকটি যা বলতে পারি সেটি হচ্ছে অর্ধেক। আমরা বলতে পারি যে আমরা অর্ধেক চকলেট পেয়েছি, তাই না? এরপরে দেখো, একই রকমভাবে যদি ধরো আমরা এই একই রকম আরেকটি চকলেটের প্যাকেট কিনলাম, ঠিক আছে? ধরো আরেকটি চকলেটের প্যাকেট কিনলাম এবং এই চকলেটটিকে আমি 4টি সমান ভাগে ভাগ করলাম। দেখো, এই 2 ভাগ, এই 2 ভাগ, 4টি সমান ভাগে আমি এবার এই চকলেটটিকে ভাগ করলাম। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, তাই না? এখন এই 4 ভাগের মধ্যে আমি এই যে 1 ভাগ এটিও তোমাদেরকে দিলাম এবং এই যে 1 ভাগ এই ভাগটিও তোমাদেরকে আমি দিয়ে দিলাম। তাহলে মোট কতটি ভাগ দেওয়া হলো? তোমাদেরকে কিন্তু 1 ভাগ 2 ভাগ দিয়েছি, তাই না? তাহলে এই যে 4টি ভাগ ছিল, 4 ভাগের মধ্যে তোমাদেরকে দিয়েছি কয় ভাগ? 2 ভাগ। তাহলে তোমরা এই 2 ভাগকে কি বলতে পারো, বা তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা এই চকলেটের কতটি ভাগ পেয়েছো, তখন তোমরা নিশ্চয়ই কি বলবে? তোমরা বলবে হচ্ছে 4 ভাগের 2 ভাগ আমরা পেয়েছি, তাই না? তাহলে আমরা 4 ভাগের 2 ভাগকে কীভাবে করে লিখতে পারি বন্ধুরা? আমরা নিচে লিখি হচ্ছে 4 এবং উপরে লিখি 2, অর্থাৎ 4 ভাগের 2 ভাগ, তাই না বন্ধুরা? এখন দেখো, মজার বিষয় হচ্ছে এটা যে এই যে 4 ভাগের 2 ভাগ তোমরা পেয়েছো, হ্যাঁ, এই 4 ভাগের 2 ভাগকে কি তোমরা অর্ধেক বলতে পারো? অর্ধেক অবশ্যই কিন্তু আমরা বলতে পারি, তাই না? কারণ এই 2 ভাগ মিলে হচ্ছে অর্ধেক এবং এই 2 ভাগ মিলে কিন্তু চকলেটের অর্ধেক। তার মানে আমরা কিন্তু বলতে পারি যে আমরা 4 ভাগের 2 ভাগ পেয়েছি। আবার আমরা এটিও বলতে পারি যে আমরা এই চকলেটের অর্ধেক পেয়েছি, তাই না? তাহলে আমরা এটিকে 4 ভাগের 2 ভাগ বলতে পারি, আবার অর্ধেকও কিন্তু বলতে পারি। এখন দেখো, মজার বিষয় হচ্ছে এটা যে আমরা এই যে চকলেটটি আমরা ভাগ করেছিলাম, এখানে আমরা পেয়েছিলাম 2 ভাগের 1 ভাগ এবং এইখানে আমরা যে ভাগ করেছিলাম আমরা এখানে পেয়েছি 4 ভাগের 2 ভাগ। এখন দেখো, এই চকলেটে 2 ভাগের 1 ভাগ দ্বারাও কিন্তু আমাদের অর্ধেককে বোঝানো হচ্ছে, আবার এইখানে 4 ভাগের যে 2 ভাগ আমরা পেয়েছি এটি দ্বারাও কিন্তু অর্ধেককেই বোঝানো হচ্ছে, তাই না বন্ধুরা? দেখো, এটি দ্বারাও অর্ধেককে বোঝানো হচ্ছে, আবার এটি দ্বারাও অর্ধেককেই বোঝানো হচ্ছে, তাই না? তার মানে এই 2-এর 1 দ্বারা যতটুকুকে বোঝানো হচ্ছে, এই 4-এর 2 দ্বারাও কিন্তু ঠিক ততটুকু চকলেটকেই বোঝানো হচ্ছে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে এই যে 2-এর 1 যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ হচ্ছে 4-এর 2, অর্থাৎ এই দুটি ভগ্নাংশই হচ্ছে সমান। মানে হচ্ছে কি সমান বা সমতুল ভগ্নাংশ আমরা যেটিকে বলতে পারি, তাই না? কারণ সমতুল মানেই হচ্ছে সমান। হ্যাঁ, তাহলে এই যে 2-এর 1 আমাদের বইতে দেওয়া রয়েছে, এই 2-এর 1-এর একটি সমতুল ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ হচ্ছে কত? 4-এর 2। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা অবশ্যই সমতুল ভগ্নাংশ বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবার বইয়ের কাছে চলে যাই, দেখো 3 নম্বরে যেহেতু আমাদের এই একটি ভগ্নাংশের তিনটি করে সমতুল ভগ্নাংশ বের করতে বলা হয়েছে, এখন আমরা কি করব? একটি ভগ্নাংশের 3টি করে সমতুল ভগ্নাংশ বের করে আমরা কিন্তু এই 3টি ঘরে লিখে দেব। তাহলে শুরুতে যেহেতু আমাদের রয়েছে 2-এর 1, 2-এর 1-এর একটি সমতুল ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ আমরা একটু আগে কী বের করেছি? আমরা বের করেছি হচ্ছে 4-এর 2, তাই না? তাহলে এরকম আরও 2টি কিন্তু ভগ্নাংশ আমাদের এইখানে বের করে লিখতে হবে। এখন সমতুল ভগ্নাংশ বের করার জন্য কিন্তু একটি সুন্দর এবং অনেক সহজ একটি নিয়ম আমাদের জন্য রয়েছে। আমরা যে কোনো সমতুল ভগ্নাংশ যখন বের করব তখন যে কাজটি করব, যেমন এখানে 2-এর 1 রয়েছে, আমরা কি করব? আমরা হচ্ছে আমাদের খাতায় লিখব 2-এর 1। এখন
আমরা এই 2-এর 1কে যে কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করব। যেমন আমরা যদি 2 দ্বারা গুণ করে আমরা ধরে নিচ্ছি যে 2 দ্বারা আমরা গুণ করব, তাহলে এই উপরে যে 1 রয়েছে 1কেও আমরা 2 দ্বারা গুণ করব। হ্যাঁ, 1কেও আমরা 2 দ্বারা গুণ করব এবং এখানে যে 2 রয়েছে এই 2কেও আমরা 2 দ্বারাই গুণ করব। মানে আমরা এমন একটি সংখ্যা দ্বারা গুণ করব যে সংখ্যা দ্বারা এই উপরের সংখ্যাকেও আমরা গুণ করব এবং ঠিক একই সংখ্যা দ্বারা নিচের সংখ্যাকেও আমরা গুণ করব। যেহেতু আমরা 2 দ্বারা গুণ করেছি এজন্য উপরেরটাকেও 2 দ্বারা গুণ করেছি, নিচেরটাকেও 2 দ্বারা গুণ করেছি। যদি আমরা 4 দ্বারা গুণ করতাম তাহলে কি করতাম, এই উপরের সংখ্যাকেও 4 দ্বারা গুণ করতাম এবং নিচের সংখ্যাকেও 4 দ্বারাই গুণ করতাম। ঠিক আছে, তাহলে যখন আমরা একই সংখ্যা দ্বারা দুটি ভগ্নাংশকে গুণ করব তখন আমরা যে ভগ্নাংশটি পাবো, মানে উত্তরে আমরা যে ভগ্নাংশটি পাবো সেটি হচ্ছে সমতুল ভগ্নাংশ। যেমন দেখো আমরা এবারে কি করলাম, এই দুটিকেই 2 দ্বারা গুণ করলাম, তাই না? 1 গুণ 2 এবং 2 গুণ 2। এখন 1কে 2 দ্বারা গুণ করলে আমরা কত পাই? 1কে 2 দ্বারা গুণ করলে পাই হচ্ছে 2 একে 2 এবং মাঝখানে যেহেতু একটা দাগ রয়েছে আমরা মাঝখানে একটি দাগ দিলাম বা ভাগ চিহ্ন দিলাম। এবারে দেখো, এবারে আমরা 2কে 2 দ্বারা গুণ করব। তাহলে 2কে 2 দ্বারা গুণ করলে কত হয়ে যায়? 2 দুগুণ 4, তাই না বন্ধুরা? আমরা নিচে লিখে দিলাম 4। তাহলে আমাদের এইখানে যে ভগ্নাংশটি তৈরি হলো সেটি হচ্ছে কত? 4-এর 2। দেখো আমরা কিন্তু এর আগে যে উদাহরণটি আমরা দেখেছি সেখানেও কিন্তু আমাদের 4-এর 2 হয়েছিল। তাহলে 4-এর 2 দ্বারা আমরা কি বুঝি? এটি হচ্ছে এই যে 2-এর 1, এই 2-এর 1-এর সমতুল ভগ্নাংশ। মানে এই 2-এর 1-এর সমান ভগ্নাংশ হচ্ছে 4-এর 2। তাহলে আমাদের একটি বের করা হয়ে গেল। এখন আমরা আরেকটিকে বের করব। আমরা কিন্তু মোট 3টি ভগ্নাংশ বের করব। তাহলে একই রকমভাবে আমরা এবারে নিচে লিখব হচ্ছে এই 2-এর 1 যেহেতু রয়েছে আমরা 2-এর 1 লিখে দিলাম। এখন দেখো আমরা কি করব, যেহেতু আমরা আগের বারে 2 দ্বারা গুণ করেছি এবারে আমরা 3 দ্বারা গুণ করতে পারি বা যে কোনো সংখ্যা দ্বারা কিন্তু তোমরা গুণ করতে পারো। আমরা এবারে 3 দ্বারা যদি গুণ করি তার মানে 1কেও আমরা 3 দ্বারা গুণ করব এবং 2কেও আমরা 3 দ্বারাই গুণ করব, তাই না? এখন 1কে 3 দ্বারা গুণ করলে কত হয়ে যায়? আমরা জানি 3 একে 3, আমরা উপরে লিখে দিলাম 3 এবং মাঝখানে একটি ভাগ চিহ্ন দিলাম। এবার 2কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে হয়ে যায় 3 দুগুণ 6, তাই না বন্ধুরা? তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত? 6-এর 3। তার মানে হচ্ছে এই 6-এর 3 হলো এই যে 2-এর 1, এই 2-এর 1-এর সমতুল ভগ্নাংশ, মানে একই সমান ভগ্নাংশ। এটি দ্বারা আমরা যা বুঝি এই 4-এর 2 দ্বারাও একই জিনিসই আমরা বুঝি এবং 6-এর 3 দ্বারাও কিন্তু একই জিনিসকে আমরা বুঝি। ঠিক আছে, তাহলে আমরা কতটি বের করলাম? এই একটি বের করলাম এবং এই একটি বের করলাম। এখন আমরা আরেকটি সমতুল ভগ্নাংশ বের করব। যেহেতু 3টির কথা বলা হয়েছে আমরা একই রকমভাবে কত লিখব? আমরা লিখব হচ্ছে 2-এর 1। আমরা নিচে লিখব 2, উপরে লিখব 1। এখন দেখো আমরা যেহেতু আগের বার 2 দ্বারা গুণ করেছি, 3 দ্বারা গুণ করেছি, এবারে আমরা 4 দ্বারা গুণ করব বা 5 দ্বারা গুণ করতে পারো, 6 দ্বারা গুণ করতে পারো। আমরা এবার 4 দ্বারা গুণ করছি। হ্যাঁ, তাহলে 1কেও আমরা 4 দ্বারা গুণ করব এবং এই 2কেও আমরা 4 দ্বারা গুণ করব। তাহলে 1কে 4 দ্বারা গুণ করলে হয়ে যায় 4 একে 4, আমরা উপরে লিখে দিলাম 4। এবার একটি ভাগ চিহ্ন দিয়ে যদি দেখি নিচে কত হয়, আমরা 2কে 4 দ্বারা গুণ করলে হয়ে যায় 4 দুগুণ 8। তার মানে আমরা এখানে পাচ্ছি 8-এর 4। তাহলে এই যে 3টি ভগ্নাংশ আমরা পাচ্ছি, একটি, 2টি, 3টি, এই 3টি ভগ্নাংশই হচ্ছে কি? সমতুল ভগ্নাংশ, মানে একই সমান ভগ্নাংশ। এখন ওরা কার সমতুল ভগ্নাংশ, মানে কার সমান ভগ্নাংশ? এই যে 2-এর 1, এই 2-এর 1-এর সমান ভগ্নাংশ হচ্ছে ওরা তিনজনই, তাই না? তাহলে এই 3টি ভগ্নাংশকে কিন্তু আমরা আমাদের এখানে যে ছকটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ছকে কিন্তু আমরা এই 3টি ভগ্নাংশকে লিখে দিব। এখানে একটি, এখানে একটি, এখানে একটি। তাহলে আমরা শুরুতে কত লিখব? যেহেতু শুরুতে আমরা পেয়েছি 4-এর 2, এজন্য আমরা এই শুরুর ঘরে লিখে দেব হচ্ছে 4-এর 2। এরপরে এই পরের ঘরে আমরা কি লিখতে পারি? পরের ঘরে যেহেতু আমরা পেয়েছি 6-এর 3, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 6-এর 3। এরপরে দেখো যেহেতু শেষে আমরা পেয়েছি 8-এর 4, তাহলে আমরা এই শেষের ঘরে লিখতে পারি হচ্ছে 8-এর 4। তাহলে কিন্তু আমাদের 3টি সমতুল ভগ্নাংশ বের করা হয়ে গেল। এরপরে একই রকমভাবে যদি আমরা এর পরের ভগ্নাংশটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4-এর 3, অর্থাৎ এই 4-এর 3-এর যে সমতুল ভগ্নাংশগুলো রয়েছে, মানে 4-এর 3-এর সমান যে ভগ্নাংশগুলো রয়েছে
এগুলোকে কিন্তু আমাদের এবারে বের করতে হবে। তাহলে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি বন্ধুরা? আমরা কিন্তু ঠিক একই রকম নিয়মেই প্রত্যেকটি অঙ্ককে বের করতে পারি বা প্রত্যেকটি ভগ্নাংশকে কিন্তু আমরা বের করতে পারি। যেহেতু 4-এর 3 রয়েছে, এবার আমরা কি করব? আমরা শুরুতে লিখব হচ্ছে 4-এর 3, তাই না? যেহেতু 4-এর 3 আমাদের বইতে দেওয়া রয়েছে। এখন এই 4-এর 3কে আমরা কী করব? যে কোনো একটি সংখ্যা দ্বারা এই দুটিকেই গুণ করব। তাহলে আমরা শুরুতে যদি 2 দ্বারা গুণ করি, আমরা 3কেও গুণ করব 2 দ্বারা এবং 4কেও গুণ করব 2 দ্বারা, মানে একই সংখ্যা দ্বারাই কিন্তু দুটিকেই গুণ করতে হবে। তাহলে 3কে 2 দ্বারা গুণ করলে হয়ে যায় 3 2 6, আমরা উপরে লিখে দিলাম 6 এবং একটি মাঝখানে দাগ দিয়ে বা ভাগ চিহ্ন দিয়ে এবারে যদি আমরা নিচের সংখ্যাটিকে বের করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 4 গুণ 2, অর্থাৎ 4-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 4 2 8। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 8-এর 6, তাই না? তাহলে এই 8-এর 6 হচ্ছে কি? এই 4-এর 3-এর সমতুল ভগ্নাংশ, মানে একই সমান ভগ্নাংশ। এটি এবং এটি দুটি হচ্ছে কি একই সমান ভগ্নাংশ। তাহলে আমরা যদি এবারে আরেকটি সমতুল ভগ্নাংশ বের করি, দেখো যেহেতু 4-এর 3 রয়েছে, আমরা লিখবো হচ্ছে আবারও 4-এর 3। এখন আমরা কত দ্বারা গুণ করব? আমরা যেহেতু 2 দ্বারা গুণ করেছি, এবারে আমরা ধরো 3 দ্বারা গুণ করি। এই 3কেও আমরা 3 দ্বারা গুণ করব এবং 4কেও আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে 3কে 3 দ্বারা গুণ করলে পাই হচ্ছে 3 3 9, আমরা উপরে লিখে দিলাম 9। এবারে একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা নিচে দেখতে পাচ্ছি 4 গুণ 3, অর্থাৎ 4-এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় 4 12, আমরা এখানে লিখে দেব 12। তাহলে আমাদের দুটি ভগ্নাংশ কিন্তু বের করা হয়ে গেল। এবার আমরা একই রকমভাবে যদি আরেকটি ভগ্নাংশকে বের করি বন্ধুরা, আমরা কি করব? আবারও লিখব হচ্ছে 4-এর 3, তাই না? আমরা নিচে লিখব 4, উপরে লিখব 3। দেখো আমরা এর আগে 2 দ্বারা গুণ করেছি, 3 দ্বারা গুণ করেছি, এবারে আমরা 4 দ্বারা গুণ করব। আবার তোমরা যদি চাও যে আমি 5 দ্বারা গুণ করব, তাহলে তোমরা সেটিও কিন্তু করতে পারো। তোমাদের যেটি মনে চাইবে তোমরা কিন্তু সেই সংখ্যা দ্বারাই গুণ করতে পারো। আচ্ছা, আমরা যদি এবারে 5 দ্বারা গুণ করি, ধরো আমরা লিখব 3 গুণ 5 এবং 4-এর সাথেও গুণ করব হচ্ছে আমরা 5। একই সংখ্যাই কিন্তু আমাদের এই দুটি জায়গাতেই থাকতে হবে, ঠিক আছে? এখন 3কে 5 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 5 15, আমরা উপরে পাচ্ছি 15 এবং একটি ভাগ দিয়ে এবারে নিচে আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছি 4 গুণ 5, অর্থাৎ 4 5 20, আমরা এখানে লিখে দেব 20। তার মানে দেখো এই যে 3টি ভগ্নাংশ আমরা পাচ্ছি, 1টি 2টি 3টি, এই 3টি ভগ্নাংশই কিন্তু সমতুল ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ। তাহলে ওরা কার সমান ভগ্নাংশ? এই যে 3-এর 4, এই 4-এর 3, এই 4-এর 3-এর সমান ভগ্নাংশ কিন্তু এই 3টি। তাহলে এই 3টিকে আমরা কোথায় লিখে দেব? আমরা এই 3টিকে লিখে দেব হচ্ছে বইয়ের এইখানে যে 3টি ঘর রয়েছে, দেখো এই 4-এর 3-এর সোজা যে 3টি ঘর রয়েছে, এই 3টি ঘরে আমরা কিন্তু এই 3টি সংখ্যাকে লিখে দেব। শুরুতে পেয়েছি 8-এর 6, এই জন্য আমরা এই শুরুর ঘরে লিখে দেব হচ্ছে 8-এর 6। এরপরে পেয়েছি 12-র 9, এই জন্য আমরা এই ঘরে লিখে দেব হচ্ছে 12-র 9। এরপরে শেষে যেহেতু পেয়েছি 20-এর 15, এই জন্য আমরা এই ঘরে লিখে দেব হচ্ছে 20-এর 15, ঠিক আছে? এরপরে দেখো যদি আমরা নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 3-এর 2, তাহলে 3-এর 2-এর সমতুল ভগ্নাংশ আমরা কীভাবে বের করব? ঠিক একই রকমভাবে 3-এর 2 লিখে তারপর আমরা যে কোনো একটি সংখ্যা দ্বারা কিন্তু এই উপরের সংখ্যাকে এবং নিচের সংখ্যাকে গুণ করে করে কিন্তু আমরা এখানে সমতুল ভগ্নাংশ তৈরি করব। তাহলে নিচে যে দুটি ভগ্নাংশ রয়েছে এগুলোকে আমি তোমাদের জন্য রেখে দিচ্ছি। তোমরা এগুলোর সমতুল ভগ্নাংশ কিভাবে করে বের করতে হয় সেটি বের করে এখানে অবশ্যই লিখে দেবে। তোমরা যদি এটিকে লিখতে পারো বা বের করতে পারো তাহলে অবশ্যই সেটি আমাকে জানাবে কমেন্ট করে। আর যদি না পারো, তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে সেটিকেও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এরপরে আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 4 নম্বরে বলা হয়েছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি। দেখো আমাদের বলা হয়েছে যে নিচের ভগ্নাংশের জোড়াগুলো, মানে আমরা এই নিচে কিছু কিন্তু ভগ্নাংশ দেখতে পাচ্ছি এবং এক একটি ঘরে এক এক জোড়া ভগ্নাংশ দেখতে পাচ্ছি। জোড়া বলতে কি বোঝায়? জোড়া বলতে কিন্তু দুটি করে ভগ্নাংশকে বোঝায়, তাই না? কারণ দুটি নিয়ে কিন্তু একটি জোড়া হয়, আমরা সেটি জানি। তাহলে দেখো
এই ঘরে আমরা মোট কতটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি? এই একটি ভগ্নাংশ, এই একটি ভগ্নাংশ। যেহেতু দুটি ভগ্নাংশ রয়েছে এজন্য বলা হয়েছে এই দুটিকে মিলে একটি জোড়া। এখন বলা হয়েছে যে এই দুটি জোড়া ভগ্নাংশ সমতুল কিনা বা সমতুল নয় কিনা। যদি সমতুল হয় তাহলে আমাদের এই যে খালি ঘর, এই খালি ঘরে লিখতে হবে যে সমতুল। আর যদি সমতুল না হয় তাহলে আমাদের এই খালি ঘরে লিখতে হবে সমতুল নয়। তাহলে এটিকে কিন্তু আগে আমাদের পরীক্ষা করতে বলা হয়েছে। দেখো যে পরীক্ষা করি, এখানে কিন্তু পরীক্ষা করার কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এই দুটি ভগ্নাংশ সমতুল কিনা মানে সমান কিনা এটি আমরা কিভাবে করে পরীক্ষা করতে পারি বন্ধুরা? বন্ধুরা এটিও কিন্তু খুবই সহজ নিয়মে আজকে আমরা শিখব, ঠিক আছে? যখন যে কোনো দুটি ভগ্নাংশ আমাদের দেয়া থাকবে তখন এই দুটি ভগ্নাংশ সমান কিনা বা সমতুল কিনা এটিকে আমরা যেভাবে পরীক্ষা করতে পারি সেটি হচ্ছে, এই দেখো এই ভগ্নাংশটি যদি আমরা লক্ষ্য করি, এখানে নিচে রয়েছে 5, উপরে রয়েছে 2, এবং এই ভগ্নাংশটি নিচে রয়েছে 10 এবং উপরে রয়েছে কত? 3, তাই না? এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই দুটি ভগ্নাংশের উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা এবং নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যাকে আমরা গুণ করে দেব, মানে আমরা আড়াআড়ি গুণ করে দেব। যেমন এখানে উপরে রয়েছে 2 এবং নিচে রয়েছে 10, অর্থাৎ এই উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যাকে আমরা গুণ করব এবং নিচের সংখ্যার সাথে আমরা উপরের সংখ্যাকে গুণ করব, ঠিক আছে? মানে আড়াআড়ি আমরা গুণ করব। তাহলে উপরে যেহেতু 2 রয়েছে, 2 এর সাথে আমরা গুণ করব 10কে এবং 5-এর সাথে গুণ করব 3কে। হ্যাঁ, তাহলে আমরা যদি গুণ করি, দেখো আমরা 5-এর সাথে যদি প্রথমে আমরা এই উপরের 3কে গুণ করি তাহলে হয় হচ্ছে 3-5 15, তাই না? 3-5 15। তাহলে আমরা ধরে নিচ্ছি কি আমরা উপরে পাচ্ছি হচ্ছে 15। আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। উপরে আমরা ধরে নিচ্ছি পাচ্ছি 15, এবং আমরা এবারে যদি একটি ভাগ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটিকে বের করি, নিচের সংখ্যাটিকে কিভাবে বের করব? আমরা এবারে এই উপরে যে 2 রয়েছে 2 এর সাথে নিচের 10কে আমরা গুণ করব, তাই না? আমরা জানি আড়াআড়ি গুণ করতে হয়। তাহলে 2 এর সাথে যদি নিচের 10কে গুণ করি তাহলে কত হয়ে যায়? আমরা জানি 10 দুগুণ 20। তাহলে আমরা এই নিচে লিখে দেব 20। এখন দেখো আমরা উপরে পাচ্ছি 15 এবং নিচে পাচ্ছি 20। তাহলে 15 এবং 20 দুটি কি সমান হলো? দুটি কিন্তু সমান হলো না বন্ধুরা। যখন সমান হবে, এই উপরের সংখ্যাটি এবং নিচের সংখ্যাটি যখন একই থাকবে তখন আমরা এটিকে বলতে পারি সমতুল ভগ্নাংশ বা সমান ভগ্নাংশ। যেহেতু এই দুটি সমান হলো না, তার মানে আমরা এই ভগ্নাংশ দুটিকে কি বলতে পারি? সমতুল নয়। আমরা এখানে লিখে দেব হচ্ছে, আমরা এইখানে লিখে দেব সমতুল নয়। এরপরে দেখো আমরা যদি এবার নিচের ভগ্নাংশটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 7-এর 2 এবং 21-এর 6। আমরা এটিকেও ঠিক একই রকমভাবে সমাধান করব। আমরা নিচে যে 7 রয়েছে 7-এর সাথে উপরে, এইখানে উপরে যে 6 রয়েছে, তাই না? আড়াআড়ি যেহেতু গুণ করতে হয়, 7-এর সাথে আমরা উপরের 6কে গুণ করব। তাহলে 7-এর সাথে যদি আমরা 6কে গুণ করি তাহলে কত হয়ে যায়? 6-7 42। আমরা উপরে পাচ্ছি কত? 42, তাই না? আমরা উপরে পাচ্ছি হচ্ছে 42। দেখো আমরা 42 লিখে দিলাম। এবং নিচে আমরা কি নিচের সংখ্যাটিকে আমরা কিভাবে বের করব? এইখানে যে উপরে 2 রয়েছে, উপরের 2 এর সাথে নিচের 21কে আমরা গুণ করে দেব, তাই না? তাহলে 2 এবং 21কে গুণ করলে হয়ে যায় 21 দুগুণ 42। তোমরা কিন্তু আলাদাভাবে গুণ করেও দেখতে পারো। তাহলে দেখো এইখানে কিন্তু আমাদের উপরেও 42 এবং নিচেও পাচ্ছি আমরা 42। তার মানে এই উপরে এবং নিচে দুই জায়গাতেই কিন্তু সমান সংখ্যা রয়েছে। যেহেতু সমান রয়েছে তার মানে আমরা এটিকে কি বলতে পারি? আমরা এটিকে বলতে পারি হচ্ছে সমতুল ভগ্নাংশ, তাই না? তার মানে আমরা এখানে কি লিখে দেব? এই ঘরে লিখে দেব হচ্ছে সমতুল। আমরা লিখে দেব সমতুল। এরপরে দেখো আমরা এখন যদি নিচের ভগ্নাংশ দুটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 8-এর 3 এবং 12-র 5। তাহলে এই দুটি সমতুল কিনা আমরা কিভাবে করে বুঝতে পারি? আমরা শুরুতে 8-এর সাথে উপরে যে 5 রয়েছে 5কে গুণ করব, কারণ নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যাকে গুণ করতে হয় আমরা জানি। তাহলে 8 এবং 5কে গুণ করলে হয়ে যায় 5-8 40, তাই না বন্ধুরা? আমরা পাচ্ছি 5-8 40। আমরা উপরে লিখে দিলাম 40। এবং দেখো আমরা যদি এবারে লক্ষ্য করি, এখানে উপরে রয়েছে 3 এবং নিচে রয়েছে 12। তাহলে 3-এর সাথে 12কে গুণ করলে কত হয়ে যায়? আমরা জানি 3-12 36, তাই না? তাহলে আমরা নিচে পাচ্ছি হচ্ছে 36। আমরা উপরে পাচ্ছি 40 এবং নিচে পাচ্ছি 36। তাহলে এই 40 এবং 36 কি এক সমান হলো? যেহেতু এক সমান নয়
তার মানে আমরা কি বুঝতে পারছি যে এই দুটি ভগ্নাংশ সমতুল নয় বা সমান নয়। তাহলে আমরা এই খালি ঘরে লিখে দেব হচ্ছে সমতুল সমতুল নয়। যেহেতু সমতুল নয় আমরা লিখে দেব সমতুল নয়। এরপরে দেখো আমরা যদি এই দুটি জোড়াকে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 4-এর 1 এবং 16-র 4। এখন এই দুটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা নিচে যে 4 রয়েছে নিচের 4-এর সাথে উপরে যে 4 রয়েছে এই 4কে গুণ করে দেব। তাহলে 4 এবং 4কে গুণ করলে হয়ে যায় 4×4 16। আমরা উপরে পাচ্ছি হচ্ছে 16। এবারে দেখো নিচে যদি আমরা নিচের সংখ্যাটিকে বের করার চেষ্টা করি, আমরা কিভাবে করব? আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি 1 এবং নিচে দেখতে পাচ্ছি 16। তাহলে 1-এর সাথে 16কে গুণ করলে হয়ে যায় 16×1 16। তার মানে আমরা উপরেও পাচ্ছি 16 এবং নিচেও পাচ্ছি 16। তার মানে কি দুটি সমান। যেহেতু সমান তাহলে আমরা এটিকে বলতে পারি সমতুল ভগ্নাংশ, তাই না? এজন্য আমরা এই খালি ঘরে লিখে দেব হচ্ছে সমতুল। আমরা লিখে দিলাম সমতুল। এরপর যদি আমরা এই নিচের জোড়াটিকে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 8-এর 3 এবং 24-এর 6। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব? এই 8-এর সাথে নিচে যেহেতু 8 রয়েছে 8-এর সাথে উপরের 6কে আমরা গুণ করে দেব। তাহলে আমরা 8 এবং 6কে গুণ করলে পাই হচ্ছে 6×8 = 48। আমরা উপরে পাচ্ছি হচ্ছে 48 এবং নিচের সংখ্যাটিকে আমরা কিভাবে বের করব? 3-এর সাথে আমরা 24কে এবারে গুণ করে দেব। 3-এর সাথে 24কে গুণ করলে আমরা পাই হচ্ছে 72। তোমরা কিন্তু এই গুণটি আলাদা জায়গাতে করেও দেখতে পারো, ঠিক আছে? তাহলে আমরা উপরে পাচ্ছি হচ্ছে 48 এবং নিচে পাচ্ছি হচ্ছে 72। তাহলে এই দুটি কি সমান হলো? সমান হলো না। তার মানে কি আমরা এটিকে কি বলতে পারি? সমতুল নাকি সমতুল নয়? যেহেতু সমান নয় তার মানে আমরা এটিকে বলতে পারি সমতুল নয়। আমরা বলতে পারি হচ্ছে সমতুল সমতুল নয়। এরপরে দেখো এখানে যেহেতু আরও একটি অঙ্ক আমাদের রয়েছে, এখানে বলা হয়েছে 7-এর 1 এবং 21-এর 3। তাহলে দেখো আমরা শুরুতে কি করব? এর নিচে যে 7 রয়েছে 7-এর সাথে উপরের 3কে আমরা গুণ করব। তাহলে আমরা জানি 7 এবং 3কে গুণ করলে হয় 3×7 = 21, তাই না? আমরা এখানে লিখে দিলাম 21। এবং আমরা নিচে কত পাচ্ছি দেখো, আমরা এখানে উপরে যেহেতু দেখতে পাচ্ছি 1 এবং নিচে রয়েছে 21, তাই না? তাহলে এই 1-এর সাথে যদি 21কে আমরা গুণ করে দিই তাহলে কত হয়ে যায় বন্ধুরা? আমরা জানি 21×1 = 21, তাই না? তাহলে আমরা উপরেও পাচ্ছি 21 এবং নিচেও পাচ্ছি 21। এই দুটি কি সমান? হ্যাঁ, অবশ্যই সমান। তার মানে আমরা বলতে পারি এই ভগ্নাংশ দুটি হচ্ছে কি ভগ্নাংশ? সমতুল ভগ্নাংশ, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব সমতুল। দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমরা খুবই সহজে এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক সমাধান করতে পেরেছি। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুব সহজেই সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।